সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি, হবিগঞ্জে খোয়াই নদীর বাঁধে ভাঙন, বিপদসীমার উপরে তিস্তার পানি। পালিয়ে যাননি, চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছেন, জানিয়েছেন ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া। অবৈধ সম্পদ অর্জনের তথ্যকে ভিত্তিহীন দাবি। সেন্ট মার্টিন ইস্যুতে মির্জা ফখরুলের ফাঁদে পা দেবে না সরকার, বললেন ওবায়দুল কাদের। উন্নয়নের নামে চলছে লুটপাট, অভিযোগ বিএনপির। অব্যবস্থাপনার কারণে 10 লাখ পিস চামড়া নষ্টের দাবি ট্যানারি মালিকদের। 1 লাখ কোটি টাকার বাজার তৈরি হয়েছে এবারের ঈদে, জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। বিআরবি কেবল সংবাদ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। সিলেটের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। নতুন করে কোনো এলাকা প্লাবিত না হলেও আতঙ্কে পানিবন্দী মানুষ। জেলার 3টি নদীর পানি 6টি পয়েন্টে বিপদসীমার উপরে পৌঁছে। এদিকে সুনামগঞ্জের হাওর এলাকায় অবনতি হয়েছে বন্যা পরিস্থিতি। হবিগঞ্জ শহরের জালালাবাদ এলাকায় খোয়াই নদীর বাঁধ ভেঙে শহরতলির বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। অন্যদিকে টানা বৃষ্টি আর উজানের ঢলে প্লাবিত হয়েছে তিস্তা পাড়ের নিম্নাঞ্চলগুলো। খুলে দেওয়া হয়েছে তিস্তা ব্যারেজের সবকটি গেট। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সিলেটে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কম হওয়ায় নদ নদীর পানি স্থিতিশীল থাকায় কোথাও হাঁটু পানি, কোথাও কোমর পানিতে ভাসছে নগরী। 24 ঘন্টায় 100 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে সিলেটে। নতুন করে কোনো এলাকা প্লাবিত না হলেও আতঙ্কে পানিবন্দী মানুষ। নগরীর ব্যবসার প্রধান কেন্দ্র কালীঘাটের বিভিন্ন গুদামে পানিতে তলিয়ে গেছে মালামাল। এছাড়া তালতলায় ফায়ার সার্ভিস স্টেশনও পানিতে তলিয়ে গেছে। গ্রামীণ রাস্তাঘাটগুলো সবগুলো ডুবে গেছে। কোনো রাস্তায় গলা সমান পানি রয়েছে এবং বর্তমানে এলাকার কোথাও বিদ্যুৎ নাই। নদী তীরবর্তী বিভিন্ন গুদামে পানি প্রবেশ করায় মালামাল স্থানান্তর করছেন ব্যবসায়ীরা। পাহাড়ি ঢলের পানিতে আটকে পড়া বন্যা কবলিতদের উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। জাফলং, রাতারগুল, বিছানাকান্দি, পান্থুমাই এই পর্যটন স্পটগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো। বন্যার্তরা যাতে কোনো ধরনের ভোগান্তিতে না পড়েন সেজন্য তাদের উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে নেওয়া সহ শুকনো খাবার বিতরণের নির্দেশনা দিয়েছে সিটি কর্পোরেশন। যাদের বাড়িতে পানি উঠেছে তাদেরকে বিভিন্ন স্কুল মাদ্রাসায় নিয়ে আসা, কয়েকটি জায়গায় নিয়ে আসা হয়েছে এবং তাদের যাতে কোনো কষ্ট না হয় তাদেরকে শুকনা খাবার এবং আমরা আরো খাবারের ব্যবস্থা করব। অন্যদিকে সুনামগঞ্জে নদী তীরবর্তী এলাকায় পানি কিছুটা কমলেও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে হাওর এলাকায়। নতুন করে প্লাবিত হয়েছে দোয়ারাবাজার, ছাতক, সদর, বিশ্বম্ভরপুর, জামালগঞ্জ, তাহিরপুর সহ বিভিন্ন উপজেলার বহু গ্রাম। চরম ভোগান্তিতে বানভাসী মানুষ। এই পানি যে রাত্রেবেলা যে আশঙ্কার মধ্যে আছে, কি অবস্থা পরিস্থিতি দাঁড়ায় একথা আল্লাহ ভরসা ছাড়া কেউ জানে না। তো নদীর মাঝে নদীটা কেবলা বাচ্চা কাচ্চা লইয়া আইছি। খুব বেশি পানি বাড়ে, যদি আরো বাড়ে তাহলে তো আমরা বাচ্চা কাচ্চা লিয়ে বড় সমস্যা পড়ব। সড়কগুলো পানিতে তলিয়ে যাওয়ায় জেলা সদরের সাথে বন্ধ রয়েছে প্রায় সবগুলো উপজেলার সড়ক যোগাযোগ। সুনামগঞ্জ জেলায় সারা জেলায় সব উপজেলা মিলে 516টি আশ্রয় কেন্দ্রে আমরা তালিকা করেছি। সেই আশ্রয় কেন্দ্রগুলো খুলে দেওয়ার জন্য আমরা নির্দেশনা প্রদান করেছি। ইতিমধ্যে অনেক আশ্রয় প্রার্থী আশ্রয় কেন্দ্রে উঠেছে, তাদেরকে আমরা ত্রাণ সহায়তা প্রদান করছি। এদিকে হবিগঞ্জেও নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। এরই মধ্যে হাওর এলাকার বেশ কিছু গ্রাম তলিয়ে গেছে। দুপুরে হবিগঞ্জ শহরের জালালাবাদ এলাকায় খোয়াই নদীর বাঁধ ভেঙে শহরতলি ও আশপাশ এলাকায় পানি ঢুকেছে। নবীগঞ্জ উপজেলার কসবা, মাধবপুর, মথুরাপুর এলাকার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। 3টি গ্রামের 52টি পরিবারকে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। অন্যদিকে টানা বৃষ্টি আর উজানের ঢলে রংপুরে তিস্তা নদীর পানিতে তলিয়ে গেছে নিম্নাঞ্চলগুলো। খুলে দেওয়া হয়েছে তিস্তা ব্যারেজের সবকটি গেট। পানি বেড়েছে কাউনিয়া পয়েন্টে। এতে গঙ্গাচড়া ও কাউনিয়া উপজেলার নদী তীরবর্তী এলাকাগুলো তলিয়ে গেছে পানিতে। সুচরিতা সূচি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। এদিকে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে সিলেট অঞ্চলে আগামী 3 দিন বৃষ্টিপাতের তীব্রতা অব্যাহত থাকবে। এছাড়া জুন মাসের বাকি দিনগুলোতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। উজানেও ভারী বৃষ্টি হবে এবং বাংলাদেশের অভ্যন্তরে ও সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই কারণে আমরা কিন্তু শুধু সিলেটই না, আমরা রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে আমরা কিন্তু একটি ভারী বর্ষণের সতর্কবার্তাও দিয়েছি।
বিশেষ করে উপকূলীয় এলাকায় অস্থায়ীভাবে দমকা বাতাস এবং ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি অব্যাহত রয়েছে। এই কারণে সকল সমুদ্র বন্দরসমূহকে আমরা 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছি। দেশ ছেড়ে পালিয়ে যাননি বলে দাবি করেছেন ডিএমপির সাবেক কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান মিয়া। জানান, আমেরিকা নয়, হৃদরোগের চিকিৎসার জন্য তিনি সিঙ্গাপুরে গেছেন। 22 জুন দেশে ফিরবেন। অবৈধ সম্পদ অর্জনের তথ্যটি মিথ্যা, ভিত্তিহীন দাবি করে তিনি বলেন, দেশে ফিরে যথাযথ কর্তৃপক্ষের কাছে তথ্য প্রমাণ উপস্থাপন করবেন। বাংলা ভিশনকে দেওয়া ভিডিও বার্তায় এসব কথা বলেন আসাদুজ্জামান মিয়া। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। কয়েকদিন ধরে টক অব দ্য কান্ট্রি ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান মিয়া। বেনজির আহমেদের পর অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আসাদুজ্জামান মিয়াও আলোচিত সমালোচিত। দেশ বিদেশের কয়েকটি গণমাধ্যমে সে খবরই ঘুরছে। সপরিবারে তার দেশ ছাড়ার খবরও বের হয়েছে কোনো কোনো গণমাধ্যমে, যা ভিত্তিহীন বলে দাবি করেছেন আসাদুজ্জামান মিয়া। গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি, 2-1টি মিডিয়া খবর প্রকাশ করেছে আমার বিরুদ্ধে অভিযোগ ওঠার পরে আমি সস্ত্রীক বিদেশে পালিয়ে এসেছি, যা মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত। মূলত ডাক্তারের পূর্ব নির্দেশ অনুযায়ী হৃদরোগের চিকিৎসার জন্য আমি মাউন্ট এলিজাবেথ হাসপাতালে এসেছি। বলেন শীঘ্রই দেশে ফিরবেন তিনি। চিকিৎসা শেষে আমি আগামী 22 তারিখে দেশে ফিরব ইনশাআল্লাহ। আমার বিরুদ্ধে 2-1টি মিডিয়ায় অবৈধ সম্পদ অর্জনে যে খবর প্রকাশ করেছে সেটি অসত্য, বানোয়াট, অতিরঞ্জিত এবং উদ্দেশ্যপ্রণোদিত। তার ও তার পরিবারের সদস্যদের নামে অবৈধ সম্পদ অর্জনের তথ্যটিও মিথ্যা বলে দাবি তার। আমার জ্ঞাত আয়ের বাইরে কোনো ধরনের কোনো সম্পদ নেই এবং বৈধ আয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় এমন কোনো সম্পত্তি আমার নেই বা আমার পরিবারের নেই। আমি দেশে ফেরার পরে প্রয়োজন হলে যথাযথ কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় প্রমাণ এবং তথ্যাদি আমি পেশ করব ইনশাআল্লাহ। অভিযোগ করেন সামাজিকভাবে হেয় করতে এসব ষড়যন্ত্র। একটি চিহ্নিত মহল দেশের বাইরে থেকে এবং দেশের ভিতরে থেকে এই ধরনের অপপ্রচার করছে আমাকে হেয় করার জন্য, সামাজিকভাবে আমার এবং আমার পরিবারের মর্যাদা ক্ষুণ্ণ করার জন্য, তাদের হীন স্বার্থ চরিতার্থ করার জন্য আক্রোশমূলক এই ধরনের মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছে। গণমাধ্যমের প্রতি অনুরোধ করেন অপপ্রচার থেকে বিরত থাকতে। সম্মানিত মিডিয়া কর্মী ভাইদের কাছে অনুরোধ করব, আমার এবং আমার পরিবারের সম্মান ক্ষুণ্ণ হয় এই ধরনের মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন অপপ্রচার থেকে সকলে বিরত থাকবেন। বিদেশীয় সম্পদ নেই বলে দাবি করেছেন সাবেক ডিএমপি কমিশনার। ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া দাবি করেন সবই তার বিরুদ্ধে ষড়যন্ত্র। তিনি শিগগিরই দেশে ফিরবেন এবং তথ্য প্রমাণ সহ তার বিরুদ্ধে আনা অভিযোগের জবাব দিবেন। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে শুক্রবার নয়াদিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা 2টায় বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে ঢাকা ছাড়বেন তিনি। সফরে শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিক সম্বর্ধনা দেবে দেশটি। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, হায়দ্রাবাদ হাউসে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। দুই দেশের মধ্যে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে। এছাড়াও বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্মানে রাষ্ট্রীয় মধ্যাহ্নভোজের আয়োজন রয়েছে। সফরের প্রথম দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। ভারতের রাষ্ট্রপতি মিজ দ্রৌপদী মুর্মুর সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। দুদিনের সফর শেষে রবিবার রাতে দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
ঈদ স্বস্তিদায়ক হলেও নিত্যপণ্যের দাম নিয়ে উদ্বেগ রয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফরে স্বার্থ সংশ্লিষ্ট অনিষ্পন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। সেন্ট মার্টিন ইস্যুতে মির্জা ফখরুলের ফাঁদে সরকার পা দেবে না বলেও জানান ওবায়দুল কাদের। রিপোর্ট রিশান নাসরুল্লাহর। সচিবালয়ে বুধবার ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পরে সাংবাদিকদের মন্ত্রী জানান, এবার ঈদ যাত্রায় ভোগান্তি কম হয়েছে, তবে ফিরতি যাত্রায় দুর্ঘটনার সংখ্যা রয়েছে। সড়কে শৃঙ্খলা নিশ্চিতে সংশ্লিষ্টদের দায়িত্ব পালনে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। এবার এখন পর্যন্ত ক্যাজুয়ালিটিস 100-র মতো, বিআরটি বলছে 95টি অ্যাক্সিডেন্ট এবং 92-92টি হলো ক্যাজুয়ালিটি। শেষ পর্যন্ত কি দাঁড়ায় এখনো বলা যাচ্ছে না। এ সময় প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফর প্রসঙ্গে করা প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ভারতের সাথে অনেক সমস্যার সমাধান হয়েছে, আশা করা যায় অন্য সমস্যার সমাধান সম্ভব হবে। মিয়ানমার প্রভোকেশন দিক, তাদের সাথে আমরা আলাপ আলোচনা করে সমাধান করব। আমরা যুদ্ধে জড়াবো না। তারা যদি আক্রমণে আসে তো আমরা কি বসে থাকবো? আমরা বসে বসে আঙ্গুল চুষবো? আমাদের গোপালটা জবাব দিতে হবে যদি আক্রমণ। আমরা তো এখনো আক্রমণ দেখিনি। দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে বিএনপির এমন অভিযোগ সঠিক নয় দাবি করে ওবায়দুল কাদের বলেন, যুদ্ধ নয়, আলোচনায় সমস্যার সমাধান করবে সরকার। আমরা তিস্তা আর ফেনী নদীর কথা সহ ভিন্ন নদীর পানি বন্টন নিয়ে বলি, সেগুলো আলাপ আলোচনার পর্যায়ে রয়েছে। আলোচনা হলে কি অগ্রগতি হয় সেটা দিকেও আমরা অবশ্যই চেয়ে থাকবো। মন্ত্রণালয়ের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ফিরিস্তি তুলে ধরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, বিদেশি সাহায্যের প্রকল্পে অর্থ সংকট রয়েছে, তাই এসব প্রকল্পে কাজের অগ্রগতি বেশ কম। সেটা দিকেও আমরা। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকারের উন্নয়ন জোড়াতালির উন্নয়ন, তাই এখন ধপাস করে পড়ে গিয়ে সব ভেঙে চুরে তছনছ হয়ে যাচ্ছে। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক বিক্ষোভ মিছিল শেষে দেওয়া বক্তব্যে তিনি কথা বলেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং গ্যাস, বিদ্যুৎ ও পানির দাম বাড়ানোর প্রতিবাদে রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে রিজভী অভিযোগ করেন, গণবিরোধী সরকারের কারণে দেশে জ্বালানি তেলের দাম বেড়েছে। প্রধানমন্ত্রী তার কাছের লোকদেরকে লুটপাটের সুযোগ করে দিয়েছেন। তারা হিন্দুদের জায়গা দখল করছে, গরিব মানুষের জায়গা দখল করছে। সরকারি বেনজিরকে দেশ থেকে যাওয়ার সুযোগ করে দিয়েছে জানিয়ে বিএনপির নেতা বলেন, একজন সরকারি কর্মকর্তার সন্তান স্ত্রীর নামে কিভাবে এত জমি ফ্ল্যাট এলো? যে অহংকার করে প্রধানমন্ত্রী তার উন্নয়নের কথা বলেন, সেই উন্নয়ন কাগজ যেমন থুতু দিয়ে জোড়া লাগালে যে অবস্থা হয়, শেখ হাসিনার উন্নয়ন হচ্ছে থুতু দিয়ে জোড়া লাগানো। এবার সারা দেশে 80 লাখ এবং ঢাকায় 10 লাখ পিস চামড়া সংগ্রহ করে লবণ দেওয়া হয়েছে। সংগ্রহের লক্ষ্য মাত্র 1 কোটি পিস থাকলেও অব্যবস্থাপনার কারণে প্রায় 10 লাখ পিস নষ্ট হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন বিটিএ। বুধবার রাজধানীর ধানমন্ডিতে কোরবানির চামড়া সঠিকভাবে সংগ্রহ, সংরক্ষণ ও পরিবহন বিষয়ে সংবাদ সম্মেলনে তথ্য দেন বিটিএর চেয়ারম্যান শাহিন আহমেদ। বলেন, আন্তর্জাতিক লেদার ওয়ার্কিং গ্রুপ এলডব্লিউজির সনদ না থাকায় দেশের চামড়া শিল্পের অগ্রগতি হচ্ছে না। এছাড়া কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার সিটিপি পুরোপুরি প্রস্তুত না হওয়ায় আন্তর্জাতিক সনদ অর্জনও সম্ভব হচ্ছে না বলে উল্লেখ করেন তিনি। বলেন, হাজারীবাগ থেকে ট্যানারি স্থানান্তর ও করোনা মহামারী সহ বৈশ্বিক নানা সংকটে দেশের চামড়া খাতে নেতিবাচক প্রভাব পড়েছে। সিটিপি সচল করতে সরকারকে অনুরোধ জানিয়ে তিনি বলেন, আন্তর্জাতিক সনদ অর্জনে সেখানে আরও বিনিয়োগ প্রয়োজন। আমাদের কমপ্লায়েন্স করতে হবে এবং পাশাপাশি আমাদের যে রাসায়নিক দ্রব্য আনার ক্ষেত্রে আমাদের যে বন সুবিধার বাইরেও যে আপনার ডিউটি এবং ভ্যাটের ক্ষেত্রে আমাদেরকে এটা ছাড় দিতে হবে। তাহলে আমি মনে করি যে উৎপাদন খরচ অনেকাংশে কমে যাবে। আর এইখানে আপনার এই কমপ্লায়েন্টের না হওয়ার কারণে কিন্তু আমাদের চামড়ার দাম দিন দিন কমছে।
এবার উৎসবকে কেন্দ্র করে প্রায় 1 লাখ কোটি টাকার অর্থনীতির বাজার তৈরি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। এর মাঝে শুধু কোরবানির পশুকে ঘিরেই 80 থেকে 85% বলে দাবি বাংলাদেশ ডেয়ারি অ্যাসোসিয়েশনের। দিন দিনে অর্থনীতি বাড়াতে হলে প্রান্তিক খামারিদের নীতি সহায়তা প্রণোদনা দেওয়ার পরামর্শ তাদের। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মামুন আব্দুল্লাহ। দেশের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা, যে উৎসবকে কেন্দ্র করে চাঙা হয়ে ওঠে অর্থনীতি, যার বড় অংশ পশু কোরবানির সাথে সংযুক্ত। পশু উৎপাদন, বেচাকেনা, বহন, কোরবানি এবং সংশ্লিষ্ট বাজার ব্যবস্থায় গড়ে ওঠে বৃহৎ অর্থনৈতিক বাজার। এবছর 1,07,00,000 চাহিদার বিপরীতে কোরবানিযোগ্য ছিল 1,30,00,000 পশু, যার মধ্যে গরু 55 লাখের বেশি, বাকিটা ছাগল ও অন্যান্য। কোরবানিদের পশু বেচাকেনা হয়েছে আনুমানিক 65 থেকে 70,000 কোটি টাকার। এর সঙ্গে পশু পরিবহন, খাদ্য, কসাই ও আনুষঙ্গিক খরচ 5,000 কোটি টাকা, কাঁচা চামড়া, লবণ ও শ্রমিকের মজুরি 1,000 কোটি টাকা, পেঁয়াজ, রসুন ও মশলার বাজার 8,000 কোটি টাকার, ফ্রিজ, ইলেকট্রনিক্স পণ্য, পোশাক, পর্যটন ও যাতায়াত খরচ 10,000 কোটি। তবে এসবের ভিড়ে পোশাক ও বাহারি পণ্য কেনাকাটার বাজারে ছিল ভাটা। পোশাকের বাজার বলি বা কসমেটিক্স থেকে শুরু করে ওর যে বাহারি পোশাক পণ্য যেটাকে বলি, সেটার বাজারও ছিল প্রায় 4 থেকে 4,500 কোটি টাকার। এবার কিন্তু সেটা 1/4 নেমে এসছে, অর্থাৎ আমাদের বহু দোকানে আমরা কর্মচারীদের বেতন দিতে পারি না। এই বছর আমার কাছে মনে হচ্ছে প্রায় 66-67 কোটি টাকার গরু ছাগল বেচাকেনি হয়েছে। গত বছর থেকে এই বছর প্রায় 6 থেকে 6.5 লক্ষ গবাদি পশু বেশি কোরবানি হয়েছে। তবে অর্থনীতিবিদরা বলছেন এই অর্থনৈতিক বাজার আরও বাড়ানো সম্ভব। এজন্য প্রয়োজন প্রান্তিক পর্যায়ে সরকারি নীতি সহায়তা। এটা আরও বাড়ানোর সুযোগ আছে, যেমন গবাদি পশুর যে খাবারের দাম, সেই দামগুলো কিন্তু অনেক সময় অনেক বেশি থাকে। তো এটার দামটা যদি একটু সীমিত পর্যায়ে রাখা যায়, কিছু পলিসি সাপোর্ট যদি দেওয়া যায়, তাহলে অবশ্যই এই আকারটা আর একটু বড় করা যায়। কোরবানির গরুর উৎপাদন মূলত গ্রাম কেন্দ্রিক, ফলে গ্রামীণ অর্থনীতি চাঙ্গা করতে সরকারকে আরও যত্নশীল হওয়ার তাগিদ এই অর্থনীতিবিদের। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশ সেনাবাহিনীর চাকরি খুব চ্যালেঞ্জিং, সব সময় দেশের কল্যাণের জন্য প্রস্তুত থাকতে হয় বলেছেন বিদায়ী সেনাবাহিনীর প্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ। সাভার সেনানিবাসে দুপুরে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি কথা বলেন। এই সময় তিনি আরো বলেন, সেনাবাহিনীর প্রতিটি সদস্য দেশের মঙ্গলের জন্য কাজ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ সেনাবাহিনীকে আধুনিকায়ন করেছেন বলে জানান তিনি। এর আগে সাভার সেনানিবাসে পৌঁছে সেনা সদস্যদের সাথে মতবিনিময় সভা করেন এবং DOHS এলাকায় 3 কোটি টাকা ব্যয়ে নবনির্মিত একটি মসজিদ উদ্বোধন ও গাছের চারা রোপণ করেন। পরে সেনাবাহিনীর প্রধানকে 9ম পদাতিক ডিভিশনের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন ওই অনুষ্ঠানে। তেজগাঁওয়ের ট্রাক স্ট্যান্ডের জন্য 15 বিঘা জমি বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিগগিরই সেই জায়গায় মাল্টি স্টোরেজ পার্কিং নির্মাণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। সিটি কর্পোরেশনের আবেদনের পরিপ্রেক্ষিতে তেজগাঁওয়ে BTCL ও গণপূর্তের ওই জমি বরাদ্দের সিদ্ধান্তের কথা জানান তিনি। এবার ঢাকা উত্তরে কোরবানির বর্জ্য 6 ঘন্টায় অপসারণ করা হয়েছে বলেও জানান মেয়র আতিক। রাজধানী তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ইতিহাসের গতিধারায় বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা শীর্ষক সংবাদচিত্র প্রদর্শনী পরিদর্শন করেন মেয়র আতিক। পরে ঢাকা জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় অংশ নেন তিনি। আনিসুল্লাহ সড়কের সামনে এখানে 2টো জায়গা আছে, একটি হচ্ছে আমাদের BTCL এর জায়গা, আরেকটি হচ্ছে আমাদের ওয়ার্কস মিনিস্ট্রির জায়গা। দুটো হচ্ছিল 5 একর জায়গা। আপনারা জানলে খুশি হবেন, আমরা গত মাসেই মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে 5 একর অর্থাৎ 15 বিঘা জায়গা আমরা ট্রাক স্ট্যান্ডের জন্য দিয়ে দেওয়া হয়েছে। ইটস এ বিগ মেসেজ। কোনো সরকার প্রধান 15 বিঘা জায়গা ঢাকা শহরের মাঝখানে দিয়ে দেওয়া, এর মাধ্যমে কিন্তু এই আশেপাশের টোটাল শৃঙ্খলাটাকে আমরা সুন্দরভাবে নিয়ে আসতে পারবো। খেলা সংবাদ এবার।
এএফসি চ্যালেঞ্জ লিগে প্লে অফ পর্বে আর খেলতে হচ্ছে না বসুন্ধরা কিংসকে। সরাসরি মূল পর্বে খেলবে কিংসরা। 22 আগস্ট হবে গ্রুপিংস এবং অক্টোবরে শুরু হবে খেলা। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ও চ্যালেঞ্জ লিগে নামে ও ফরম্যাটে কিছু পরিবর্তন এনেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন। বাংলাদেশের লিগ চ্যাম্পিয়ন দল হিসেবে বসুন্ধরা কিংসের এএফসি চ্যালেঞ্জ লিগে প্লে অফ খেলার কথা ছিল, তবে ফরম্যাটে পরিবর্তন আনায় প্লে অফ পর্বে আর খেলতে হচ্ছে না কিংসদের। বসুন্ধরা সরাসরি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে খেলার বিষয়টি নিশ্চিত করেছে এএফসি। প্লে অফ পর্বে নকআউট স্টেজে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে 2টি ম্যাচ খেলে জয় পেলে মূল পর্বে খেলার সুযোগ হতো, কিন্তু সরাসরি মূল পর্বে সুযোগ পাওয়ায় আরও বেশি ম্যাচ খেলার সুযোগ পাবে কিংস। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এশিয়ার ক্লাব ফুটবলের সর্বোচ্চ আসর, আর চ্যালেঞ্জ লিগ এশিয়ান র্যাঙ্কিংয়ে নিচু সারির দলগুলোর টুর্নামেন্ট। 2019 সাল থেকে বসুন্ধরা কিংস এএফসি কাপে খেলে আসছে, যদিও কোনোবারই তারা প্রথম রাউন্ডের বাধা পার হতে পারেনি। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরো একবার জানিয়ে। সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি, হবিগঞ্জে খোয়াই নদীর বাঁধে ভাঙন, বিপদসীমার ওপরে তিস্তার পানি। পালিয়ে যাননি, চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছেন, জানিয়েছেন ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া। অবৈধ সম্পদ অর্জনের তথ্যকে ভিত্তিহীন দাবি। সেন্ট মার্টিন ইস্যুতে মির্জা ফখরুলের ফাঁদে পা দেবে না সরকার, বললেন ওবায়দুল কাদের। উন্নয়নের নামে চলছে লুটপাট, অভিযোগ বিএনপির। অব্যবস্থাপনার কারণে 10 লাখ পিস চামড়া নষ্টের দাবি ট্যানারি মালিকদের। 1 লাখ কোটি টাকার বাজার তৈরি হয়েছে এবারের ঈদে, জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।